সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাঙনের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের পদ্মাপাড়ের অনেক ভবন। বর্ষায় যেন না ভাঙে সেজন্য কাজ চলছে জানালেন পানি সম্পদ উপমন্ত্রী। এবং কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। ভোলায় আগুনে পুড়িয়ে গৃহবধূ সহ 2 জনকে হত্যা। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া চৌধুরী। এবার বিস্তারিত। 71 জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে আওয়ামী লীগ। দুপুর 2:30টায় শুরু হওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। চতুর্থবারের মতো বাংলাদেশের জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। 15ই আগস্ট ধানমন্ডির ওই বাড়িতে যখন আমার বাবা, মা, আমার 3 ভাই সহ সকল সদস্যকে হত্যা করা হয়, একই সাথে 3টি বাড়িতে আক্রমণ করে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আমার 10 বছর ছোট্ট শিশু ভাই রাসেলকে পর্যন্ত রেহাই দেয়নি। খুনিরা ভেবেছিল যে রাসেলকে হত্যা করবে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের কোনো রক্ত বেঁচে থাকবে না, যাকে ঘিরে এই বাংলাদেশ আবার উঠে দাঁড়াতে পারে। এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। আমি, আমার ছোট বোন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। 6 বছর বিদেশে থাকতে হয়েছিল। 81 সালে ফিরে আসি বাংলাদেশে। দেখেছি বাংলাদেশের সেই চিত্র, ক্ষুধার্ত মানুষের হাহাকার, পরনে ছিন্ন বস্ত্র, মাথা গোঁজার ঠাঁই নেই, পেটে খাবার নেই, ক্ষুধার জ্বালা। প্রতিজ্ঞা নিয়েছিলাম যে স্বপ্ন নিয়ে, যে আদর্শ নিয়ে আমার বাবা এদের স্বাধীন করেছেন, যে কাজ তিনি সম্পন্ন করে যেতে পারেননি, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করেন, তখনই সেই 15ই আগস্ট 75 কালো দিবসটি আমাদের জীবনে আসে। আমি আমার জীবনকে উৎসর্গ করেছি। ব্যক্তিগত জীবনের কোনো চাওয়া পাওয়া আমার নেই। আমি উৎসর্গ করেছি স্বজন হারাবার সেই বেদনা নিয়েও, যে এই দেশকে গড়ে তুলব ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলাদেশ। যে বাংলাদেশে একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষের চিকিৎসার ব্যবস্থা করব, প্রতিটি মানুষ ঘর পাবে, সুন্দরভাবে বাঁচবে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশের জনগণ বারবার ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসেবেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে দেশ থেকে যেমন দুর্নীতি দূর করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ আমাদের গড়তে হবে, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটাই আমি মনে করি যে মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, কতটুকু করতে পারলাম, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। কি পেলাম না পেলাম সেটা কোনো বড় কথা নয়।
আর সেই আদর্শ, জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন, মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাব। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবই। আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে, আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, আমাদের ছাত্র, শিক্ষক, তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি, আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যতের প্রজন্মের জন্য, যে তার জন্য একটা সুন্দর সমাজ পায়, উন্নত জীবন পায়। বাংলাদেশ বিশ্বে যেমন এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে যেন প্রতিটি বাঙালি বিশ্ব দরবারে চলতে পারে, সেইভাবেই আমরা দেশকে গড়ে তুলতে চাই। তার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। আমাদের প্রতিটি গ্রামের মানুষ, প্রতিটি গ্রাম আমার শহর, প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরের সকল নাগরিক সুবিধা। সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনকে উন্নত করব। শিক্ষার আলো প্রতিটি ঘরে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি, যেটা প্রতিটি জেলায় আমাদের বিশ্ববিদ্যালয় হবে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতি উপজেলায় হবে। আমাদের দেশের মানুষ শিক্ষিত হয়ে সুশিক্ষা নিয়ে তারা নিজের জীবনকে গড়ে তুলবে। 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণ সমাজ মুক্তি পাবে। দেশকে আমরা ক্ষুধামুক্ত করেছি, দারিদ্র্যের হার কমিয়েছি, সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত করব। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশে। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত দেশ, সমৃদ্ধশালী দেশ। 2071 সালে এই বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। আমাদের নতুন প্রজন্ম 71 সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমাদের স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করবে। 2100 সালের মধ্যে ডেল্টা প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ স্থায়ীভাবে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে উঠবে। সেইভাবে সুদীর্ঘ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছেন। এই ভোটের সম্মান আমি রক্ষা করব। আমার পিতা এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। এদেশের অনেক মানুষ জীবন দিয়েছে মানুষের ভাগ্য পরিবর্তনে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। আমি এইটুকুই বলবো যে দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন দিয়ে হলেও করে যাব। এই সোহরাওয়ার্দী উদ্যান, যে উদ্যানে দাঁড়িয়ে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই 7ই মার্চের ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। এই মাটিতে দাঁড়িয়ে জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবা না। 75-এর পর দাবায় রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে প্রমাণ হয়েছে যে বাংলার মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না, ভবিষ্যতেও পারবে না। সেটাই আমাদের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঙালি চলবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ তার অবস্থান টিকিয়ে রাখবে। এটাই আজকের দিনে আমাদের এই বিজয় সমাবেশে এটাই আমাদের প্রতিজ্ঞা। তাই বিদায়ের আগে আমি সুকান্তের সেই ঐতিহাসিক দুটি কথা আবারও বলে যাই, যা নির্বাচনের আগেও বলেছিলাম আর এখনও আমি সেই কথাই বলে যাব, যে তবু যতক্ষণ দেহ আছে প্রাণপণে এ পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ, বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। আবারও আমি কৃতজ্ঞতা জানাই বাংলার জনগণের কাছে, আমি কৃতজ্ঞতা জানাই দেশের মানুষের প্রতি। তারা যে আস্থা বিশ্বাস রেখেছে
আমার প্রতিজ্ঞা, সে বিশ্বাস আস্থার মর্যাদা আমি দেব। দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ। আসুন সকলে মিলে আমরা সেই প্রতিজ্ঞা করি, যে কোনো ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ। চলে যাচ্ছি পর সংবাদে। মুন্সিগঞ্জের মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। সকাল 8:30 থেকে এ অভিযান শুরু হয়। এর আগে শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত চলা উদ্ধার অভিযানে সন্ধান পাওয়া যায়নি ডুবে যাওয়া ট্রলারের। এখনও নিখোঁজ রয়েছে 20 শ্রমিক। মুন্সিগঞ্জ গজরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আজ নদীর অন্য নতুন স্থানে অভিযান চালাচ্ছে বিআরডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়, নৌবাহিনীর একটি বিশেষ টিম ও ফায়ার সার্ভিস। এদিকে ট্রলার ডুবিতে শ্রমিক নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। গতরাতে গজরিয়া থানায় মামলাটি করেন বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম। মামলার প্রধান আসামি ট্রলার শারিং মোহাম্মদ হাবিব। এছাড়াও ট্রলার মালিক জাকির দেওয়ান ও ধাক্কা দেয়া জাহাজের চালককে আসামি করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের যেটা পজিটিভ কোনো রেজাল্ট সেটা আসেনি। আর এই বিষয়ে একটি মামলা হয়েছে, গতকাল গজারিয়া থানায় একটি মামলা হয়েছে। শাহ আলম নামে একজন শ্রমিক, জীবিত উদ্ধার হয়েছেন, সে বাদী হয়ে একটি মামলা করেছেন। শরীয়তপুরের নড়িয়ায় পদ্মায় ভাঙনের ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে আছে অনেক ভবন। দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন সেখানকার মানুষও। এখনও হৃদয় মুচড়ে ওঠে সব হারানোর ব্যথায়। তবে পানি সম্পদ উপমন্ত্রী জানাচ্ছেন যে আগামী বর্ষায় যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। খান আলামিনের রিপোর্টে জানান বিস্তারিত। ছবি তুলেছেন স্বপন দেওয়ান। সব গেছে, বংশগুলিও নাই, সব গেছে একজন। আমিও সবাই বেরিয়েছি। জমি জমা সব তো ভাঙ্গা সব কিছু হয়ে গেছে। এখন আমরা থাকি অন্যখানে যে নড়িয়াতে ভাড়া থাকি, ছেলে মেয়ে নিয়ে সব কিছু হয়ে গেছে। এই যে আমাদের বাড়ি, এটাই মানে আমাদের বাড়ি ছিল, মানে হয়ে গেছে। আমরা দেখছি 3 মাইল থেকে ভাঙতে ভাঙতে এই জায়গায় আইসা, এই বছরটা বহুত ক্ষতি হয়েছে আমাদের। গল্পগুলো এমনই কষ্টের, ভিটেমাটি হারানোর কষ্ট যে সহ্যের নয়। চোখের সামনে প্রতিদিনই পদ্মার বুকে স্বপ্নের সমাধি হতে দেখেছেন শরীয়তপুরের নড়িয়ার মানুষ। তাদের দিন কেটেছে স্বপ্ন ভাঙার আতঙ্কে। জীবনের বিবর্ণ রূপ দেখেছেন বছরের পর বছর। আমাদের পুকুর, রাস্তা, তারপরে গাছগাছরা, ঘর আমরা ভাঙ্গা নিয়ে অন্যত্র ভাড়া থাকি। নদীর ভাঙনের কারণে আজকে আমাদের 5,500 লোক এই পর্যন্ত গৃহিণী হয়ে গেছে শুধু নড়িয়ার এই কয়েকটি গ্রামের অঞ্চল। এখানে কখনো এই নদী ছিল আরও 4 কিলো 5 কিলো দূরে। এখন আমাদের বাড়িঘর সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ছাড়া আমাদের কোনো গতি নেই। এখন যদি ভাঙিয়া যায় আবার ফিরা, তাইলে আমাকে বাড়িঘর সাইডে ঢাকা দিয়ে বসতে হইব। নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি ভবনের অর্ধেক আগেই গিলে নিয়েছে পদ্মা। বাকি অর্ধেক দাঁড়িয়ে আছে ভাঙনের সাক্ষী হয়ে। গাজীকালুর বাড়িটিও ভাঙনের দুঃসহ স্মৃতির আরেক নিদর্শন। এমন কত কিছুই পদ্মার গর্ভে বিলীন হয়েছে। আর যেন কোনো স্বপ্ন না ভাঙে, আর যেন কোনো কষ্টের গল্প লেখা না হয়, সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী বর্ষার আগেই নড়িয়াবাসীর আতঙ্ক ঘোচাতে চায় সরকার। পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম জানালেন, নড়িয়ার 9 কিলোমিটার পার যেন আর না ভাঙে সেজন্য কাজ চলছে। আগামী বর্ষায় যাতে নড়িয়ার 1 ইঞ্চি ভূমিও আর নদীগর্ভে বিলীন না হয় সেটা আমাদের চেষ্টা করা। সেই চেষ্টার আমরা ত্রুটি করব না, সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা করছি। এবং এই কাজটি যারা করছেন সেই বেঙ্গল গ্রুপ, তার MDO আজকে এখানে আছেন, তাদেরকেও বলেছি প্রতিদিন প্রায় 20,000 জিও ব্যাগ এখানে ফালানো প্রয়োজন। নড়িয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারপর পানি সম্পদ উপমন্ত্রী। নিজ এলাকা বলে দায়টাও বেশি, তাই নিজ চোখে দেখলেন পদ্মার পার রক্ষার কাজ। খান আলামিন, RTV, নড়িয়া, শরীয়তপুর। কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 4 জন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সহকারী মারা যান। আহত হন কমপক্ষে 8 জন।
তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার নুড়ি গাছতলায় যাত্রীবাহী লেগুনা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলাউদ্দিন স্বপন নামের এক পথচারী নিহত হন। লালমনিরহাটের হাতিবাঁধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কার চালক মারা গেছেন। ভোলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল দিয়ে পুড়িয়ে এক গৃহবধূ সহ দুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে গৃহবধূর স্বামী মোহাম্মদ রফিক জড়িত বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, অর্থনৈতিক টানাপোড়েনে হত্যাকাণ্ডের 10 দিন আগে সুরমাকে রেখে তার স্বামী চলে যায়। বাধ্য হয়ে সুরমা বড় বোন আঙ্কুরা বেগমের বাড়িতে চলে আসেন। শুক্রবার রাতে এক বিছানায় সুরমা ও তার বোন আঙ্কুরা এবং আঙ্কুরার মেয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘরে ঢুকে রফিক ঘুমন্ত অবস্থায় লেপ তোষকে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সুরমা ও পরে খাদিজার মৃত্যু হয়। ভর্তিকরণ হয়। একজন শিশু খাদিজা বয়স 8 বছর এবং আঙ্কুর বেগম বয়স 40 বছর। দুজনেরই বার্ন প্রায় 70% বা তারও বেশি এবং তাদের জীবন ঝুঁকিপূর্ণ বিধায় আমি জরুরি ভিত্তিতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। তাদেরকে ধরার জন্য 2 জন এডিশনের নেতৃত্বে অভিযান কাকের আত্ম থেকে চলতেছে, অভিযান অব্যাহত আছে এবং শর্ট টাইমে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করতে সক্ষম হবে। এদিকে খুলনা শহরে এক ওয়ার্কশপ ব্যবসায়ী ও তার শিক্ষানবিশ কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতরাতে শহরের সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওয়ার্কশপ ব্যবসায়ী আক্তার হোসেন ও কর্মচারী মেহেদির মরদেহ উদ্ধার করা হয়। দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এদিকে নেত্রকোনা সদর উপজেলার আমতলা গ্রামে আশিস কুমার সাহা নামের এক দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও উপজেলার দিঘলা চাতলকোনা বাজার এলাকায় ডোবা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাদিস মিয়া ওই বাজারের মাজেদা ফার্মেসির মালিক। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ বেড়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে এ জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। হিমেল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন তারা। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে শীতের প্রকোপ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া হিলিতে হঠাৎ করেই পড়তে শুরু করেছে ঘন কুয়াশা। সে সঙ্গে বেড়েছে শীতের প্রকোপও। এছাড়া মাঘের শুরুতেই হিলিতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা এবং রোগবালাই না থাকায় এবার কুড়িগ্রামের চরাঞ্চলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। ভালো দামও পাচ্ছেন কৃষকরা। চাষাবাদে প্রয়োজনীয় সব পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। দর্শক, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের তথ্য ছবিতে জানাচ্ছেন মুনিয়া মুশতারি। কুড়িগ্রামের দুধকুমার নদীর চরাঞ্চল বেগুনপাড়া, কুমেদপুর, কাপালিপাড়া ও দেয়ানজাগির বেশিরভাগ জমিতে এবার আবাদ হয়েছে টমেটোর। দুধকুমার ছাড়াও জেলার 16টি নদ নদীর অধিকাংশ চরাঞ্চলে টমেটোর চাষ করেন কৃষকরা। চলতি মৌসুমে ছত্রাক আক্রমণ না করায় বিঘা প্রতি 80 থেকে 90 মন টমেটো উৎপাদনের আশা করছেন চাষিরা। এতে বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকার মুনাফা হবে। বিঘা প্রতি 80, 90, 95 হাজার টাকা এরকম কামাই করা যাবে। এবার আমরা টমেটো করছি, বেশি লাভ পাচ্ছি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পৌঁছে যাচ্ছে বিভাগীয় শহর সহ রাজধানীতেও। এই শহরাঞ্চল থেকে টমেটো নিয়ে স্থানীয় হাট করি এবং জেলা বাইরে দেই। এবার এ জেলায় টমেটোর উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ হয়েছে বলে জানান এ কর্মকর্তা। অনুকূল আবহাওয়ার প্রেক্ষাপটে এবং তাদের যত্ন নেওয়ার প্রেক্ষাপটে টমেটোর বর্তমান অবস্থা ভালো আশা করা যায়। বিগত কয়েক বছরের চেয়ে টমেটোর ফলন এবার অনেক বেশি হবে। সরকারি বেসরকারি সহায়তা পেলে কুড়িগ্রামের চরাঞ্চলে টমেটোর চাষাবাদ আরও সম্প্রসারণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুনিয়া মুশতারি, RTV। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সম্প্রীতির এক যুগের সূচনা হয়েছে রাউজানে। এ উপলক্ষে রাউজানের মিড পয়েন্ট রিসোর্টে আয়োজন করা হয়েছে সম্প্রীতি মেলার।
বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী এই আয়োজনে রাউজানের উন্নয়নের কথাই উঠে এসেছে বারবার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানের প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ শুরু করেছি, বাকি উন্নয়ন কাজও শেষ করা হবে। কমরেড ময়মনসিংহের স্মরণে নেত্রকোনার দুর্গপুরে শেষ হয়েছে সপ্তাহব্যাপী ময়মনসিংহ মেলা। প্রতিদিনই হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়েছিল মেলা প্রাঙ্গণ। এবার ২৮তম মেলার আয়োজন করেন আয়োজকরা। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হয় ১৮ জানুয়ারিতে। বিভিন্ন মুখরোচক খাবার সহ নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ৫টি স্টল অংশ নিয়েছিল এই মেলায়। দর্শক, সংবাদ শেষ করব পৌষ মেলার খবর দিয়ে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হয়ে গেল পৌষ মেলা সহ ঘোড় দৌড় প্রতিযোগিতা। 4 দিনের মেলা শুক্রবার শেষ হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ প্রতিযোগিতা দেখতে মেলায় ভিড় জমান। বিভিন্ন ধরনের গ্রামীণ খেলনার পাশাপাশি ছিল বাহারি খাবারের পসরা। সিরাজগঞ্জের স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাখুয়া গ্রামে পৌষ মেলায় সমবেত হন শত শত নারী পুরুষ। মেলার বাড়তি আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, যা দেখতে শীত উপেক্ষা করে জমেছিল ভিড়। বগুড়া, পাবনা, নাটোর, দিনাজপুর সহ 10 জেলা থেকে আসা 50টি ঘোড়া বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার পাশাপাশি মেলায় গ্রামীণ খেলনা ও বাহারি খাবারের পসরা বসে। আমরা সবাই মিলে এখানে আসি, খেলাধুলা দেখি, তারপরে নাচ গান দেখি, মেলা করি, সবাইকে নিয়ে মজা করি। এখন দর্শক আসছে, দর্শক খুব আনন্দ পায়। আমাদের সমস্ত জনগণ খুব খুশি। প্রতিযোগিতায় অংশ নিয়ে ও পুরস্কার পেয়ে আনন্দিত ছিলেন প্রতিযোগীরা। আমার ঘোড়ার নাম বাদশাহ, আমি ফার্স্ট হয়েছি। পরপর 2 রাউন্ডেই আমি ফার্স্ট হয়েছি। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রত্যেক বছর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার যত নারী পুরুষ আছে সবাই এই মেলায় আসে উপভোগ করে এবং প্রতি বছরের ন্যায় আমরা সামনে মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই মেলা প্রতি বছর আমরা আয়োজন করি। পাবনার চাটমোহরের বাবুল আক্তারের বাদশা ঘোড়া ঘোড়দৌড়ে প্রথম হয়। সুরাইয়া মুন্নি, RTV। দর্শক, এর সাথে সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ দেশ করার অঙ্গীকার প্রধানমন্ত্রী। ১১ জাতীয় সংসদ নির্বাচনের সাফল্য উদযাপনে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। ভাঙনের ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে শরীয়তপুরের পদ্মাপাড়ের অনেক ভবন। বর্ষা যেন না ভাঙে সেজন্য কাজ চলছে, জানালেন পানি সম্পদ উপমন্ত্রী। এবং কয়েক জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত। ভোলায় আগুনে পুড়িয়ে গৃহবধূ সহ 2 জনকে হত্যা। দর্শক, জেলার সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।